আজকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই রয়েছি, সবাই আপনাদের কাছে পরিচিত, আমি নতুন করে পরিচয় দিচ্ছি না। আমরা চিফ ইলেকটোরাল অফিসার তার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আজকে এসেছিলাম এবং গতকাল আমরা একটি কমপ্লেন লজ করেছিলাম চিফ ইলেকটোরাল অফিসারের কাছে যে দিলীপ ঘোষ ভারতীয় জনতা পার্টির তিনি মনোনীত একজন প্রার্থী, মনোনয়ন জমা দেননি অবশ্য এখনো, কিন্তু প্রার্থী লিস্টে তার নাম দেখা গিয়েছে। তিনি দ্বিতীয় লিস্টের প্রার্থী হয়ে বর্ধমান দুর্গাপুরের মানুষের কাছে পৌঁছেছিলেন। গতকাল তিনি যে ভাষায় আক্রমণ করেছেন আমাদের সর্বোচ্চ নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে, তা ক্ষমার অযোগ্য। এটা আমরা চিফ ইলেকটোরাল অফিসারের কাছে কালকে চিঠিতেও বলেছি, আজকেও আমরা বললাম যে এই যে ভাষা ব্যবহার করেছেন, আপনারা জানেন, আমি ভাষাটার আবার পুনরাবৃত্তি করছি না, উনি কিন্তু হ্যাবিচুয়াল অফেন্ডার হয়ে গেছেন। একটা সিরিয়াল অফেন্ডার বলে সেরকম, সিরিয়াল কিলারের মতো সিরিয়াল অফেন্ডার হয়ে গেছে বারে বারে। এবার একবার নয়, গতকাল আমরা আপনাদের সামনেও বলেছি, চিফ ইলেকটোরাল অফিসারের চিঠিতেও আমরা বলেছি যে উনি বারবার এইভাবে আক্রমণ করছেন, মহিলাদের আক্রমণ করছেন। মহিলাদের আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ তো করছেনই, সামগ্রিকভাবে মহিলাদেরও আক্রমণ করছেন এবং এটা উনি একটা স্বভাবে দাঁড় করিয়ে দিয়েছে। তো এইখানে দাঁড়িয়ে যে ভাষায় উনি বলেছেন সেটা বলার অযোগ্য ভাষা। আমাদের নেত্রী পিতৃ পরিচয় চেয়েছেন, পিতৃ পরিচয় কোথায় বাবা থাকেন, কে বাবা, এসব ওনার জানবার ইচ্ছা হয়েছে, নানা রকমের কথা উনি বলেছেন, আপনারা শুনেছেন। তো আমরা চিফ ইলেকটোরাল অফিসারের কাছে বললাম যে এটা যে উনি করেছেন, উনি কিন্তু সম্পূর্ণভাবে এমসিসির গাইডলাইনটাও কিন্তু এমসিসির যেটা বলেছে যে রেস্ট্রেইন গুলো এমসিসির পক্ষ থেকে দেওয়া হয়েছে সেগুলোরও ভায়োলেশন হয়েছে। আমরা পরিষ্কার করে আপনাদের সামনে বলতে চাই, এমসিসির যে গাইডলাইন সেটাকে একটু পড়েও দিতে চাই, that no political party or candidate should indulge in any activity or make any statement that would amount to attack on personal life of any person or statement that may be malicious or offending decency and morality. এটা ডিসেন্সি এন্ড মোরালিটি কে করছে না, এটাকে তাকে এফেক্ট করছে না, এটা ম্যালিশিয়াস নয়। তাছাড়া বলেছেন ফার্দার MCC states that criticism of other political parties should be confined to their policies and work, and candidates shall refrain from criticism of all aspects of private life. পরিষ্কার করে বলে দেওয়া আছে। তারপরটা আরো গুরুত্বপূর্ণ, সেটা হলো ফার্দার the MCC refrains political parties and candidates from any deeds, actions, utterances that may be construed as being repugnant to the honor and dignity of women. এইখানেই তো আমরা বলছি যে উনি সমস্ত গাইডলাইন, সমস্ত রেস্ট্রেন্ট অর্ডার গুলোকে যেভাবে উনি এই ধরনের কথা বলেন, এটা একবার নয়, 21-এর নির্বাচনের আগে বলেছেন, তার পরে বলেছেন, বারে বারে বলেন, আবারও 24-এর নির্বাচনের আগে একটা প্রার্থী, সেই প্রার্থী এসে এই কথা বলছে। উনি একটা কে ওনার দল কি একটা শোকজ করেছে, আমাদের সে বিষয়ে কিছু বক্তব্য নেই। দল শোকজ করেছে, উনি তার কি উত্তর দেবেন সেটাও আমরা জানি না। তবে আমরা এখানে যে দেখলাম উনি একটা কি যেন বলেছেন যে উনি খুব দুঃখিত, স্যাড হয়েছেন, খুব বেজায় দুঃখ হয়েছে ওনার, কিন্তু তার সঙ্গে সঙ্গে আবার যা বলেছেন সেটাকেও আবার সাপোর্ট করেছেন, সেটা সাপোর্ট করছেন, জাস্টিফাই করছেন, করতে গিয়ে আবার একটু দুঃখ 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 মনোভাব প্রকাশ করেছেন। তো আমরা বলতে চাই যে এটা হলে চলবে না। আমরা যেটা চিফ ইলেকটোরাল অফিসারের কাছে দাবি করে এসেছি যে এই
কথা কিন্তু শুধু কথার মধ্যে নয়, খালি একটা আপনারা দেখবেন, দেখে শোকজ করে দিবেন, তারপরে বারে বারে শোকজ হবে, আগেও অনেক সময় হয়েছে, আর উনি উত্তর দেবেন হয়ে গেল, তা কিন্তু নয়। স্টেপ নিতে হবে, পানিশমেন্ট, একটা স্ট্রং স্টেপ নিতে হবে, পানিশমেন্ট। সেই পানিশমেন্টটা কি হবে সেটা আপনারা নিশ্চয়ই দেখবেন, যে তাকে কিভাবে ডিবার করে এইভাবে ওনার এই ধরনের কথাবার্তা বলা থেকে, যে উনি কিভাবে বিরত আপনারা করবেন ওনাকে, সেটা আপনারা দেখবেন। এটা কিন্তু ছোটখাটো ব্যাপার নয়, এটা কিন্তু একটা বড় ব্যাপার, বড় ইস্যু। এবং আমরা চিফ ইলেকটোরাল অফিসার, তিনি আমাদের আশ্বস্ত করেছেন, অত্যন্ত ভালোভাবে তিনি আমাদের বলেছেন যে এই ইস্যু অলরেডি আমাদের কমপ্লেন্ট পাওয়ার পরে তিনি এটা ডিএমদের কাছ থেকে রিপোর্ট চেয়েছেন, এবং সেই রিপোর্ট সহ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইসিআই এর সাথে কথা বলেছেন, এবং আগামী দিন যা যা স্টেপ নেওয়ার সেটা ইসিআই এর সাথে উনি সে বিষয়ে কথা বলবেন। আমাদের একটু বলার আছে, আমরা একটু বলবো, তারপরে এখানে একজন ইংরেজিতে বলবো, হিন্দিতে বলবে, তারপর প্রশ্ন করবো। না, আমরা দেখছি যে কালকে দিলীপ ঘোষ যেটা চন্দ্রিমাদি বললেন জাস্টিফিকেশন, এটা জাস্টিফাই করতে গিয়ে একটা অদ্ভুত কথা বলেছেন যে তৃণমূল সবসময় মহিলা কার্ড খেলে। এই যে মহিলা কার্ড, এটা দিলীপ ঘোষের মাথায় ঢুকবে না যে দিলীপ ঘোষ বা বিজেপি অত্যন্ত পরিমাণে মিসোজিনিস্ট, তারা প্রধানত একটি নারী বিদ্বেষী দল, এবং বাঙালি নারী দেখলে তারা কেন জানি না অত্যন্ত বিরক্ত বোধ করে। যেটা আসানসোলে তারা যাকে প্রার্থী করেছিল পবন সিং, যিনি বাঙালি মেয়েদের গালিগালাজ করার ক্ষেত্রে তার গানে একটা প্রসিদ্ধি অর্জন করেছেন। এবার দিলীপ ঘোষ বারবার তাঁর পূর্বসূরি যে প্রাক্তন প্রেসিডেন্ট, অর্থাৎ উনি যে একজন ক্লাস 8 পাস ইলেকট্রিক ফিটার মিস্ত্রি, যেটা তার প্রাক্তন প্রেসিডেন্ট প্রাক্তন ত্রিপুরার রাজ্যপাল বলেছিল, তার ভাষায় সেটা তিনি প্রমাণ করতে পারেন। মহিলাদের সম্পর্কে গালিগালাজ করতে পারেন, মহিলাদের দেখলে তিনি বিরক্ত হতে পারেন, বিশেষত বাঙালি মহিলা দেখলে তার খারাপ লাগতে পারে। কিন্তু যেভাবে উনি বাঙালি পুরো জাতিকে, বাঙালি মহিলাকে, এবং যিনি বাংলাদেশে বসবাস করেন, তিনি বাংলা ভাষী হন বা হিন্দি ভাষী হন, যাই হোক, মহিলা দেখলে যেভাবে উনি খারাপ কথা বলেন, এটাকে আমরা সিরিয়াসলি কন্ডেম করছি। আমার মনে হয় যে রাজ্য ইলেকশন কমিশনকে আজকে আমরা লিখিতভাবে আমরা এটা জানিয়েছি, এবং যে ভাষায় উনি আমাদের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন, আগেও করেছেন, এবং এটা শুধু মুখ্যমন্ত্রী না, এবং আমাদের যে নারী শক্তি, বাংলা বা বাঙালি বা মহিলা, আমাদের মুখ্যমন্ত্রী যে বাঙালি বা বাংলা নারী শক্তির জন্য, নারী স্বয়ংভরতার জন্য, নারীর অর্থনৈতিক স্বাধীনতার জন্য যে নিঃশব্দ বিপ্লব বঙ্গদেশে সাধিত করেছেন, তার বিরুদ্ধে তিনি জেহাদ ঘোষণা করছেন। ফলে আমার মনে হয় যে বাংলার সমস্ত মহিলারা এটা খেয়াল করুন যে কিভাবে বিজেপি ধারাবাহিকভাবে এখানকার নারী জাতিকে অপমান করে, গাঙ্গে উপত্যকার যত মহিলা আছেন তাদের কিভাবে অপমান করতে ভালোবাসে, এইটা আমরা খুব দ্ব্যর্থহীন ভাষায় আপনাদের সামনে তুলে ধরতে চাই। এইটাই আজকে রাজ্য ইলেকশন কমিশনকে আমরা আমাদের 10 জনের একটি প্রতিনিধি, যেখানে দেখতে পাচ্ছেন 7 জন আমাদের মহিলা সতীর্থ, আমাদের অগ্রজা সমনেকা আছেন, আমাদের জুনিয়র আছেন, আমরা 3 জন, আমরা এখানে এসে জানালাম। আমার ধারণা রাজ্য ইলেকশন কমিশন যথাযথ ব্যবস্থা নেবেন। তারা মূল কেন্দ্রীয় ইলেকশন কমিশনকে, নির্বাচন কমিশনকে জানাবেন বলেছেন। আশা করা যায় সত্তর এই জাতীয় অপমানকর, এই জাতীয় নারী বিদ্বেষী, এই জাতীয় বাংলাকে ছোট করা মন্তব্য থেকে নিশ্চয়ই উনি বিরত হবেন, এটা আমরা আশা করব, বা বিজেপি সমস্ত নেতা যে করবেন না সেটা আমরা আশা করতে পারি। এবার আমি যদি ইংরেজিতে কেউ বলেন, আর লাগবে কিনা শশীদি বলুন, হিন্দিতে শশী ও হিন্দিতে বলছে, দিদি একটু মাঝখানে চলে এসে দিদি একটু মাঝখানে। आज हम लोग चीफ इलेक्टोरल ऑफिसर के पास आए हैं, और हमारे जो कंप्लेंट थी वो कल ही हम लोग लिखित कंप्लेंट दर्ज की है सर्वभारतीय तृणमूल कांग्रेस की तरफ से। इस लिखित कंप्लेंट में जो भाजपा के वर्तमान उम्मीदवार हैं दिलीप घोष, उनके विरुद्ध एक कंप्लेंट दर्ज की है। कंप्लेंट में हम लोग लिखे हैं कि वो कल जो है ममता बनर्जी के संबंध में, एक महिला के संबंध में, मुख्यमंत्री के संबंध में कुछ आपत्तिजनक, कुछ अनुचित और कुछ अपमानजनक, जिससे उनकी जिल्लत होती है, इस तरीके के कुछ व्याख्याएं और भाषा उन्होंने अपने भाषण में दिया।
तो इसके विरुद्ध हमारे चिट्ठी में हम लोग ये लिखे हैं कि ये बराबर इस तरीके का उनका आचरण और भाषण रहता है। और अब चूंकि इलेक्शन कमीशन अभी मॉडल कोड ऑफ कंडक्ट चल रहा है, तो इलेक्शन कमीशन के पास हमारी यही दरख्वास्त है कि इस विषय को हम आपके सामने लाएं कंप्लेंट के द्वारा। उसके संग ही संग हम लोग उन्होंने जो वाक्याय प्रयोग किए हैं उनका पूरा वाक्याय जो है उसको भी हम लोग दिए हैं, वीडियो वगैरह सब कुछ, और उसके जो ट्रांसलेशन होती है उसको भी हम लोग दिए हैं, अनुवाद करके भी दिए हैं। और इसके बाद इस कंप्लेंट के बलबूते इलेक्शन कमीशन से हम लोग की कुछ मांगे हैं, और वो है कि आपकी मॉडल कोड ऑफ कंडक्ट आचरण विधि कुछ कानून के तरीके से लागू करती है कि जिसमें जैसे माननीय चंद्रिमा भट्टाचार्य जी ने पढ़ा है कि कोई भी पॉलिटिकल पार्टी या कोई भी उम्मीदवार इस तरीके के स्टेटमेंट और इस तरीके के करतूते न करे जिससे कि किसी भी शख्स के ऊपर उसके पर्सनल आक्रमण हो, और ऐसे स्टेटमेंट जिससे कि उनकी जो इंडिसेंट जिसको कहते हैं कि वो आपत्ति है, और उनके व्यवहार से ये मालूम पड़ता है कि दिलीप घोष जो किए हैं कल, वो बोले तो हैं और उसके बाद इन बातों को लेके उनको शर्मिंदगी भी नहीं है, कोई शर्मिंदा भी नहीं महसूस करते हैं और क्षमा भी नहीं मांगते हैं। तो इन बातों को हमने रखा कि एमसीसी कहता है कि ये सब नहीं कर सकते हैं। और दूसरी बात हमने ये भी कहा कि एमसीसी ये कहती है हर पॉलिटिकल पार्टी को और हर उम्मीदवार को, दिलीप घोष उम्मीदवार हैं, कि इस तरीके के रवैये और इस तरीके के व्याख्या और भाषण से अगर महिलाओं के सम्मान पर प्रहार पड़ता है तो ये होना नहीं चाहिए। तो चीफ इलेक्टोरल ऑफिसर के पास हमारी यही इत्तेजा थी कि केवल उसको आप एक शोकाज करेंगे और वो शोकाज का उत्तर कब देंगे और तब तक निर्वाचन आगे बढ़ जाएगी, ऐसा नहीं हो सकता है, क्योंकि ये बार बार करते हैं। तो इसके ऊपर कुछ कड़ी से कड़ी कार्रवाई कीजिए और इतने हद तक भी जाइए। हमारी तो यही उम्मीद है कि अगर एक उम्मीदवार इस तरीके से बातें करते हैं ममता बनर्जी के संबंध या महिला के संबंध में, तो उनकी तो कैंडिडेचर को भी बंद कर देना चाहिए, बातिल कर देना चाहिए। तो ये हमारी प्रेयर थी जो हम लोग दिए हैं आज चीफ इलेक्टोरल ऑफिसर को। আপনারা কি বলতে পারি যে আপনারা ইংলিশে বলবে, কুণাল আগে ইংলিশে বলবে, তারপরে প্রশ্ন করবে। As you know that Mr. Dilip Ghosh, he has uttered some disrespectful words about our beloved Chief Minister, respected Chief Minister Mamata Banerjee. And yesterday we have filed a complaint against him. Now today, on behalf of All India Trinamool Congress, we came here to meet Honorable CEO and clarified our stand. You see, as Honorable Chandrima Bhattacharya has said, that Dilip Ghosh, he is now a habitual offender. Sometimes he raised question about father of goddess Durga. Then he made statement regarding Mamata Banerjee when she was injured and she had an injury in her leg. And now she is questioning about her father again. So we made our stand very clear, as Mrs. Chandrima Bhattacharya, Rakto Basu, Dr. Shoshi Panja said. We made it very clear that CEO should make a show cause, issue a show cause to Mr. Dilip Ghosh. Number one, CEO should issue a show cause notice to Dilip Ghosh. Number two, if Dilip Ghosh answers responding to that show cause notice, don't entertain his clarification.
just see, just inquire whether he has said it or not. Don't go into her clarification. He will be trying to defend his statement, but you just inquire about whether he had made the statement or not. If it becomes true, and that is true, then he should be suspended from the election process for minimum 7 days. If CEO becomes sure that he has made the statement, and that is sure, you have seen, you have telecasted. So our demand is, please suspend the habitual offender, loose talker Dilip Ghosh for at least 7 days from election process, and after that CEO can take any further steps which must be the strongest, because this is only the starting part of this election. And now such kind of comments made by Dilip Ghosh, it will instigate this kind of offences. So CEO should stop him, and he should be suspended from the process for 7 days. Thank you. কুণালদা, একটা পরিষ্কার বিষয়, আপনাদের তিনজনের যে বক্তব্য, তিনজনের বক্তব্যে তিনটে জিনিস উঠে আসলো। এক হচ্ছে শোকজ করা, দুই হচ্ছে সাসপেন্ড করা, আর শশীদি যেমন বললেন তার ক্যান্ডিডেটকে ক্যান্সেল করা। আপনারা কি তিনটে জিনিসই চাইছেন? আমরা তিনটে জিনিসই দাবি করেছি। তিনটে জিনিসই আমরা খুব দক্ষিণ ভাষায় ইলেকশন কমিশনারের কাছে যে জানিয়েছি, এবং 3 ধাপে যাতে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর আগেও ওনার ক্ষেত্রে যেহেতু একই জিনিস বারবার পুনরাবৃত্ত হয়েছে, ফলে আমরা চাইছি যে 3টি প্রক্রিয়া, প্রথমে শোকজ করা, তারপর সাসপেন্ড করা এবং তারপর প্রার্থী পদ বাতিল করা, এই 3টে আবেদনই আমরা করেছি। উনি জানিয়েছেন কেন্দ্রীয় ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলে এই ধরনের আপত্তিজনক বিষয় থেকে কি করে ওনাকে বিরত রাখা যায় তার সর্বোচ্চ ব্যবস্থা নেবেন। এটার সাথে জাস্ট যে এখনো তো উনি সেকেন্ড লিস্টের প্রার্থী, ওনার নাম হয়েছে, এখনো উনি মনোনয়ন যতক্ষণ না জমা দিচ্ছেন ততক্ষণ তো সে প্রশ্ন আসে না। তার জন্য যেমন করে কুণাল ঘোষ বললেন, ব্রাত্য বসু বললেন, ডক্টর শশী পাজাও বলেছেন, প্রথম তাকে এই কাজগুলো করা, এই ধরনের কথা বলা থেকে বিরত করতে হবে। শোকজ করো, তার কোনো কথা, তার ব্যাখ্যা শোনার ব্যাপার নেই। বলেছো না বলনি, যদি বলেছো তাহলে আর বলেছোটা তো যেরকম কুণাল ঘোষ বললেন যে বলেছোটা তো সর্বজন বিদিত। সুতরাং যদি বলে তাহলে আগে তাকে বিরত করো এই ক্যাম্পেনিং করা থেকে, তারপরে তো তার প্রার্থী পদ তিনি যাবেন, নমিনেশন দেবেন, তারপরে সে প্রশ্ন আসবে, এবং আমরা নিশ্চিতভাবে চাই যে তার প্রার্থী পদ একেবারে যেন মানে খারিজ হোক, তার প্রার্থী পদ না। এসব নাটক হবে না, বলে দাও নাটক হচ্ছে, এইসব নাটক হচ্ছে যে বিজেপির অরুণ সিং এর সাইন করা একটা চিঠি নাকি ঘুরে বেড়াচ্ছে যে দিলীপ ঘোষকে শোকজ করা হয়েছে। শোকজ মানে কি? মা বোনেদের অপমান করছেন, বাংলার মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে অপমান করছেন। এরপরে ওই চিঠিটা আসল না নকল তাও জানি না, কিন্তু মা বোনেদের অসম্মান করা তো বিজেপির কালচার। ঘোষ বলেছিলেন মা দুর্গার বাবা ঠিক নেই, তো তখন তো তাকে থামায়নি বিজেপি। ফলে বিজেপির ওই শোকজ যদি আদৌ শোকজ হয়েও থাকে, ওটা হচ্ছে নাটক, লোক দেখানো, বাংলার মা বোনেদের রোষ, বাংলার মানুষের রোষ, বঙ্গবাসীর রোষ থেকে নজর ঘোরাতে এইভাবে নাটক করেছে তারা। এবং এটা আমার মনে হয় একটা কথা, কুণালের কথার সঙ্গে সূত্র ধরে একটা কথা অ্যাড করবো, এটা আমার মনে হয় এই বিদ্বেষ, ওনার নারী বিদ্বেষ আরো বেড়ে গেছে যখন ওনার ভাষায়, ওনার তৈরি করা শিক্ষা ডিজাইনারের ডিজাইনে তিনি যখন মেদিনীপুর থেকে গলা ধাক্কা খেয়ে তিনি যেহেতু বর্ধমান দুর্গাপুরে এসেছেন, ফলে আমার ধারণা তার নারী বিদ্বেষ তার মধ্যে আরো তীব্র পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এটা বলা দিলীপ ঘোষ বলছেন যে বিরোধী দলের বিধায়ক দলের নেতা তাকে যখন বাবা তুলে অপমান করা হয় তখন তো তৃণমূল কংগ্রেস। খুব স্পষ্টভাবে বলছি, উনি কি শুভেন্দুর বাবার কথা বলছেন? আমি আবার শুভেন্দুর বাবা তুলছি, শুভেন্দুর বাবা তুললাম, যা করার আছে করে নিন। কারণ শুভেন্দুর নেতা শিশির অধিকারী তিনি
তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন, জীবনে একবার মাত্র কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় 2009 সালে। শিশির অধিকারী তিনি নিজে, তার পুত্ররা যে রাজনৈতিক প্রতিষ্ঠা পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় তৃণমূল। বসিরহাট লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে এবং সন্দেশখালী নিয়ে তারা যে মিথ্যাচার করেছেন, ওখানে যেটুকু যা অন্যায় হয়েছে সেটা সঙ্গে সঙ্গে তারা রাজ্য সরকার দল ব্যবস্থা নিয়েছে। আমরা শুধু অপেক্ষা করব বা অপেক্ষা করছিলাম এত মাস ধরে যে মণিপুরের কোন নির্যাতিতার সঙ্গে তো ফোন কল বাইরে এলো না মিস্টার नरेंद्र मोदी। नरेंद्र मोदी जी, ओ मोदी जी, आपका जो फोन कॉल हमने देखा संदेशखाली के लिए, तो मणिपुर के बारे में, मणिपुर का कोई टॉर्चर हुआ, ऐसा कोई फीमेल का साथ, ऐसे कोई मां का साथ, ऐसे कोई बहन का साथ आपका कोई टेलीफोन कॉल, हम आपके पास में हैं, हम आपको मदद करेंगे, ये जो नोटंकी आप कॉल किया, तो मणिपुर के एक फोन कॉल अगर मार्केट में आए तो वो बेहतर होगा। দাদা আপনারা এর আগে প্রধানমন্ত্রী বলেছেন ইডি যে টাকা বাজেয়াপ্ত করেছে বাংলা থেকে সেই টাকা তুলে দেওয়া হবে বাংলার ভুক্তভোগী মানুষদের। প্রধানমন্ত্রী এটা বলছেন কৃষ্ণনগরের প্রার্থী। ইডি যে টাকা বাজেয়াপ্ত করেছে বাংলা থেকে সেই টাকাই বাংলার ভুক্তভোগী মানুষের হাতে তুলে দেওয়া হবে। এগুলো সম্পূর্ণ নাটকের কথা। ইডি কতবার ব্যবহৃত হয়েছে মোদীকে বলছি যে অধিকারী ফ্যামিলি, অধিকারী ব্রাদার্সের কাছে গিয়ে ইডি রেড করুক না, সেখান থেকে তো টাকাটা উদ্ধার হতে পারে, সিবিআই এর এফআইআর নেম। তো সুতরাং এখন যে কথাগুলো বলছেন সেই কথাগুলো, প্রথম কথা যে কোনটা বৈধ কোনটা অবৈধ এটা ইয়েট টু বি ডিসাইডেড। ফলে কারুর কাছে একটা টাকা পাওয়া যাওয়া মানে সেটা অবৈধ, এইটা বলার রাইট প্রধানমন্ত্রী নেই। যে বাংলার থেকে আপনি কর নিয়ে যাচ্ছেন, 4.5 বছরে 4,64,000 কোটি টাকা কর বাংলা থেকে নিয়ে গেছেন, কিন্তু বাংলার পাওনা 1,60,000 কোটি টাকা আপনি দিচ্ছেন না। তো এখন বলছেন ইডি দিয়ে উদ্ধার হওয়া টাকা আপনি বাংলার উন্নয়নে দেবেন। আরে বাংলার উন্নয়নে বাংলার হকের টাকাটা আগে দিন না, তারপর তো ইডির পলিটিক্স করবেন। নারদকাণ্ডে ফির তৎপর সিবিআই কোথায় গেছে কোথায় গেছে কোথায় গেছে কি করে বুঝবো? ভোটের মুখে যদি নারদ নিয়ে তৎপর হয়, ফার্স্ট দে শুড অ্যারেস্ট শুভেন্দু অধিকারী। নারদ কাণ্ডে যদি গ্রেফতার হয় শুভেন্দু অধিকারী, সেটাই হবে সম্পূর্ণ সঠিক কাজ। শুভেন্দুকে চোর কে বলেছিল?